স্বপ্নের পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টা। নদীর দুই পাড় জুড়ে দেবে ৪১তম স্প্যান। ২ দশকের অভাবনীয় যাত্রার অবসান হতে যাচ্ছে। ভাসানচরে উন্নত জীবন পেতে ক্যাম্প ছাড়তে আগ্রহী অনেক রোহিঙ্গা। প্রস্তুত সব সেবা সংস্থাও। স্বেচ্ছায় যেতে চাইলেই তালিকা, বলছে প্রশাসন। ডিসেম্বর জানুয়ারিতে করোনায় ইতালিতে আরও ২০,০০০ মৃত্যুর শঙ্কা। কানাডাতে অনুমোদন পেল ফাইজার, শিগগিরই আসছে যুক্তরাষ্ট্রের বাজারেও। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। আর মাত্র কয়েক ঘন্টায় ২ দশকের অভাবনীয় যাত্রার অবসান হতে যাচ্ছে। পদ্মার দুই পাড়কে জুড়ে দেবে ৪১তম স্প্যান। দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু। এই মুহূর্তে মাঝ নদীতে আছেন সহকর্মী এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। জুয়েল, এখন কি অবস্থা? ১২ ও ১৩ নম্বর পিলার, সে দুটি পিলারের কাছে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন এটিকে নোঙর করে রাখা আছে, কাজ এখনো শুরু করা হয়নি। কাজ শুরু করার জন্য প্রাথমিক যে প্রস্তুতিগুলো প্রয়োজন হয়, অর্থাৎ এখানকার যে কর্মীরা এটি তোলার কাজ করবেন তারা কিন্তু এর মধ্যে চলে এসেছেন। অর্থাৎ তারা পিলারের কাছাকাছি চলে এসেছেন। তারা এখন পিলারের উপরে উঠবেন। উঠে তারা পিলারটি বসানোর জন্য প্রাথমিক যে প্রস্তুতিগুলো দরকার হয় সেই কাজগুলো করবেন। অর্থাৎ যে দুটি পিলারের মধ্যে আজকের স্প্যানটি বসানো হবে, এটির দুই পাশেই কিন্তু দুটি করে স্প্যান আছে। অর্থাৎ মাঝখানে দুই পাশে স্প্যান থাকার কারণে এটিকে একেবারে সুতো সুতো মিলে বসে দেওয়ার বিষয় রয়েছে এবং সেই কাজটি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। যে ক্রেনটি এই স্প্যানটি তুলবে সেই ক্রেনটি এর মধ্যে চলে এসেছে। অর্থাৎ গতকাল রাতেই এটিকে এনে এখানে রাখা হয়েছে। রাতভর এটিকে পাহারা নিশ্চিত করা হয়েছিল। সেনাবাহিনীর সদস্যরা তারা গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু এই স্প্যানটি পাহারা দিয়ে যাচ্ছেন এবং এখনও তারা আশপাশে নৌযানগুলোকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ যখন স্প্যানটি তোলা শুরু হবে তখন যাতে আশপাশে অন্য কোনো নৌযানের সঙ্গে এটির কোনো সংঘর্ষ কিংবা দুর্ঘটনা না হয় সেসব কারণে তারা এখনই আশপাশে সবগুলো নৌযান সরিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো স্প্যানটি তোলার কাজ শুরু হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি স্প্যানটি এর মধ্যে কিন্তু ক্রেনের মধ্যে উপর নিচে তুলে তারা কিছু প্রাথমিক যে পরীক্ষাগুলো করার সেই কাজগুলো করে নিচ্ছেন। স্প্যানটিকে উপরে তোলা হয়েছিল, এখন আবার নিচে নামিয়ে রাখা হয়েছে ক্রেনের মধ্যেই। অর্থাৎ এটিকে চালু করার জন্য, ক্রেনটি চালু করার জন্য যে প্রস্তুতি সেই প্রাথমিক কাজগুলো তারা সারছেন এবং এই কাজটি সারার পরে যখন সবকিছু তারা অনুকূলে আছে এমন একটি সবুজ সংকেত পাবেন তখন হয়তো তারা কাজটি শুরু করবেন। আর স্প্যান তোলার কাজটি যেহেতু গতকালই অনেকটুকু এগিয়ে রাখা আছে, স্প্যানটি নিয়ে আসা হয়েছে পিলারের কাছে, এটি নোঙর করার যে কাজ সেগুলো গতকাল সারা আছে। আনুষ্ঠানিকতা বলতে এর আগে আমরা দেখেছি এই ধরনের প্রস্তুতি যখন নেওয়া থাকে তখন ৪০তম স্প্যানের ক্ষেত্রে দেখেছিলাম যে মাত্র ২ ঘন্টার মধ্যেই কিন্তু সেটি তুলে দেওয়া সম্ভব হয়। এখন প্রশ্ন হলো কখন নাগাদ কাজটি শুরু করা হবে। কাজটি যদি ৯টা বাজে আরও কিছুক্ষণের মধ্যে শুরু করা হয় তাহলে আসলে দুপুরের আগেই স্প্যানটি তুলে দেওয়ার সুখবরটি পাওয়া যেতে পারে এবং এই স্প্যানটি যদি উঠে যায়, ইমদাদ আপনি জানেন যে এর মাধ্যমে কিন্তু ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর পুরো পদ্মা সেতু দৃশ্যমান করে ফেলা সম্ভব হবে এবং একই সঙ্গে বাংলাদেশের রাজধানীর সঙ্গে যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযুক্তির বিষয়টি, অর্থাৎ ভৌগোলিক যে বিভাজন আছে সেটি কেটে যাবে। পুরো বাংলাদেশই আসলে তখন এক সুতোয় বেঁধে ফেলা সম্ভব হবে এবং এই স্প্যানটি তুলে ফেলার জন্য এখানকার সব প্রস্তুতি সেরে রাখা আছে। অর্থাৎ যেটি বলছিলাম যে যখনই কাজ শুরু করবে তার ঘন্টা ২-১-এর মধ্যেই স্প্যানটি তুলে ফেলা সম্ভব হবে। এখন পর্যন্ত ইমদাদ আমার কাছে এ ছিল স্প্যান তোলার প্রস্তুতির খবর। পদ্মা সেতুর সবশেষ স্প্যান, ৪১তম স্প্যান বসানোর সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। ভাসানচরে উন্নত জীবন পেতে আগ্রহী ক্যাম্পের রোহিঙ্গারা। প্রশাসন বলছে সেবা দিতে প্রস্তুত সব সংস্থা আর স্বেচ্ছায় যেতে যাওয়াদের তালিকা তৈরির মাধ্যমে পরবর্তী দল পাঠানোর কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৭,০০০ একরের বেশি বনভূমি উজাড় করে বসবাস করছে মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। নিজ দেশে প্রত্যাবাসন না হওয়ায় ৩ বছরের বেশি সময় ধরে ৩৪টি আশ্রয় শিবিরে গিঞ্জি পরিবেশে অবস্থান করছে এসব রোহিঙ্গা, যে কারণে এই দুই উপজেলায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উপর চাপ পড়ে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে ১,৬৪২ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় ভাসানচরে। প্রথম দলটি সেখানে পৌঁছার পর পাল্টাচ্ছে পরিস্থিতি। আশ্রয় পাওয়া রোহিঙ্গারা মুঠোফোনে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের উৎসাহ দিচ্ছেন ভাসানচরে যাওয়ার ব্যাপারে।
তাদের আশ্বাসে এখন স্বেচ্ছায় বাসাঞ্চলে যেতে অনেকেই নিচ্ছেন প্রস্তুতি। অনেক ভালো এখানে বাসাঞ্চলে বহু এনজিও রোহিঙ্গাদের সব ধরনের সেবা দিতে প্রস্তুত এবং যাচ্ছে। এটি ভালো পরিবেশ তৈরি হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। লোকাল এনজিওগুলো তারা কিন্তু ওখানে এখন সার্ভিস দিতে প্রস্তুত আছে এবং অনেকেই যাচ্ছে, সুতরাং একটা পজিটিভ যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু তৈরি হয়েছে। অতিরিক্ত কমিশনার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন জানালেন, স্বেচ্ছায় যেতে আগ্রহীদের তালিকা তৈরির মাধ্যমে বাসাঞ্চলে পরবর্তী দল পাঠানোর কার্যক্রম নেওয়া হবে। স্বেচ্ছায় যাওয়ার জন্য সম্মতি প্রদান করবে, তাদের তালিকা তালিকা করার পর আমরা পরবর্তী দল পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেব। নোয়াখালীর ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য গত 2 বছর ধরে কাজ করছে নৌবাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার কানাডাতেও অনুমোদন পেল ফাইজারের করোনা ভ্যাকসিন। যুক্তরাজ্য ও বাহরাইনের পর তৃতীয় দেশ হিসেবে মার্কিন জার্মান উদ্যোগে তৈরি এই টিকার অনুমোদন দিল জাস্টিন ট্রুডো প্রশাসন। এছাড়া যুক্তরাষ্ট্রেও এই ভ্যাকসিন অনুমোদন পেতে আর দেরি নেই বলে জানিয়েছেন মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। বিশ্বের প্রথম দেশ হিসেবে গেল সপ্তাহে ফাইজার বায়োনটেকের তৈরি করোনার ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বাহরাইনও একই পথে হাঁটে। এবার তৃতীয় দেশ হিসেবে কানাডাতেও অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ এই কথা জানায়। ফাইজারের ভ্যাকসিন আমরা নিরাপদ মনে করছি বলেই অনুমোদন দিয়েছি। করোনা মোকাবিলায় যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তবুও আমাদের পর্যবেক্ষণ চলবে। আমরা ব্রিটেনের টিকা কর্মসূচির দিকেও নজর রাখছি, তথ্যও নিচ্ছি। আগামী সপ্তাহে উত্তর আমেরিকার দেশটিতে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে। জাস্টিন ট্রুডো প্রশাসন গুরুত্বপূর্ণ শহরগুলোতে 14টি কেন্দ্র প্রস্তুত করেছে টিকা দেওয়ার জন্য। ভ্যাকসিন পৌঁছানোর 2 দিনের মাথায় তা প্রয়োগ শুরু হবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনও অনুমোদন দিতে যাচ্ছে ফাইজারের ভ্যাকসিন। তাদেরও নজর ব্রিটেনের টিকা কর্মসূচির উপর। এদিকে মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসির আশাবাদ, ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় 2021 সালের শেষ নাগাদ স্বাভাবিক হয়ে আসবে বিশ্ব পরিস্থিতি। এদিকে ইসরায়েলও ডিসেম্বরের শেষে টিকা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। আর সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে চীনের সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন 86% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। চূড়ান্ত ট্রায়াল শেষে একথা জানায় আমিরাতের স্বাস্থ্য বিভাগ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ডিসেম্বর জানুয়ারিতে করোনায় আরও 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে ইতালি কর্তৃপক্ষ। এই অবস্থায় আগামী মার্চ পর্যন্ত সন্ধ্যা 6টার মধ্যে বার রেস্টুরেন্ট বন্ধ রাখার ব্যাপারে লাৎসিও বিভাগের গভর্নর প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে 21শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত সব ধরনের ভ্রমণের উপর রয়েছে নিষেধাজ্ঞা। রোম থেকে সে খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 62,000 মানুষ। ডিসেম্বর জানুয়ারিতে আরও 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। সরকারের সর্বশেষ বিধিনিষেধের কারণে আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করেন লাৎসিও বিভাগের গভর্নর। ফলে এই বিভাগে রাজধানী রোম সহ সবগুলো শহরে সন্ধ্যা 6টা থেকে বার রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া ভ্রমণ পিপাসু ইতালীয়রা 21শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের ভ্রমণ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন করে শঙ্কায় পড়েছেন। আবারও ক্ষতির মুখোমুখি হবেন তারা। আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ধস নেমে যাবে। এমনি আমরা খারাপ অবস্থার ভিতরে আছি রেস্টুরেন্টের ব্যবসায়ীরা। রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা বাংলাদেশি শিক্ষার্থীরাও করোনায় ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্ট দোকানপাট বন্ধ রাখতে হবে। আসলে যদি এমনভাবেই এটাই যদি হয় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আমরা স্টুডেন্টরাও অনেক পিছিয়ে আছি, যেমন এখন আমাদের ক্লাস করতে হয় অনলাইনের মাধ্যমে। তো খুব একটা প্রোডাক্টিভ মনে হয় না। গেল মার্চে ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে করোনা সংক্রমণের শুরু। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। চাল আমদানির খবরে নওগাঁয় ধানের দর পড়ে গেছে মন প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর চকগড়ি ধানের হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি। এমদাদ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানিয়ে রাখি, এই হাটে নওগাঁর চকগড়ি হাট, এখানে খুব ভোর থেকে কিন্তু ধানের আমদানিটা হয়ে থাকে। এখন ধান কিছুটা কেনা বেচা শেষ পর্যায়ে।
তবে ধানের দরের ক্ষেত্রে যদি বলি, আজকে গেল সপ্তাহে থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত ওঠানামা করছে, কিছুটা কমে গিয়েছে বলছে এখানকার যারা বিক্রেতা, যারা ধান নিয়ে এসেছিলেন তারা বলছেন যে হঠাৎ করে কিছুটা ওঠানামা করার কারণে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এ জেলায় এবছর কিন্তু কয়েক দফা বন্যা হয়েছিল, বন্যার কারণে উৎপাদনে অনেকটাই কম হয়েছে এবার ধানের। এ কারণে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত দরের জায়গা থেকে অনেকটা লসের শিকার হচ্ছেন বলছেন চাষিরা। এবং আজকে কিন্তু খাদ্য বিভাগের ধান সংগ্রহের শেষ দিন, মিলারদের সাথে চুক্তি করার শেষ দিন, এবং চুক্তি ক্ষেত্রে মিলাররা যেটা বলছেন যে এবছর তারা খাদ্য মন্ত্রণালয়ের সাথে গত 26 নভেম্বর একটা বৈঠকে বসেছিলেন চালের দর পুনঃ নির্ধারণ করার জন্য, কিন্তু সেই দাবিটা প্রত্যাখ্যান করা হয়েছে এই খাদ্য মন্ত্রণালয় থেকে। নতুন করে চালের দর বৃদ্ধির কোনো সুযোগ নাই। এক্ষেত্রে কিন্তু আজকে পর্যন্ত আমরা যেটা খাদ্য বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি, কোনো মিলার কিন্তু এখন পর্যন্ত চুক্তি করার ক্ষেত্রে আগ্রহ তারা দেখাচ্ছে না। ফলে কিন্তু সরকারের ঘরে ধান এবং চাল দেওয়ার ক্ষেত্রে এবার কিন্তু খুবই একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং সেটাই কিন্তু বাজারে সার্বিক চিত্র ফুটে উঠেছে। আমরা মিল মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন এবছর বর্তমান বাজার দরের সাথে চাল কিনে যদি মিলার খাদ্য গুদামে দিতে যায় তাহলে তাদের 4 থেকে 5 টাকা পর্যন্ত লোকসানের শিকার হতে হচ্ছে। কিন্তু এই বাজার দর নতুন করে না আসার কারণে তাদের আগ্রহ নেই, এবং শেষ পর্যন্ত কতখানি তারা চুক্তি করতে পারবে এটা নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন। এ জেলায় কিন্তু 55,000 মেট্রিক টন চাল কেনার একটা লক্ষ্যমাত্রা দিয়েছে জেলা খাদ্য বিভাগ। অন্যদিকে ধান কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 12,000 মেট্রিক টন। চালের দর বেঁধে দেওয়া হয়েছে 37 টাকা কেজি, এবং ধানের দর দেওয়া হয়েছে 26 টাকা কেজি। তবে বাজারে কিন্তু এখন পর্যন্ত যে দরে কেনাবেচা চলছে সেই দরে কৃষকরা কিছুটা অসন্তুষ্ট রয়েছেন, তারা আরো দাম একটু বৃদ্ধির কথা বলছেন। তো এমদাদ, এই ছিল নওগাঁর এই চকগড়ি হাটের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি, তিনি জানাচ্ছিলেন ধানের বাজার নিয়ে। পাবনার হাট বাজারগুলিতে উঠতে শুরু করেছে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ। এতে প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে 1500 টাকায়। তবে এবার উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে চাহিদা ভালো থাকায় লোকসান হবে না। পাবনা প্রতিনিধি এস.এ. আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাবনার সুজানগর পেঁয়াজের হাট। ভোরে ক্ষেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ তুলে বিক্রির জন্য হাজির হন চাষিরা। সরবরাহ ভালো থাকায় বাজারে পেঁয়াজের সংকট নেই, দামও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে বলে জানান পাইকাররা। আজ কিনতেছে আপনি 2000 হাটে, কিন্তু মুকামে বাজার শোনাচ্ছে, তারপরের দিন আমার বেচা লাগতেছে আপনি কি 40-42 টাকা কেজি, কেজিতে 8-10 টাকা লস। মাল কিনে নেই 2000, 1800-1700, 2 কেজি বস্তা কমে যা। সুজানগর হাটে পাইকারি দরে প্রতিমণ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি 50 থেকে 60 টাকায়। তবে বেশি দামে কেনা বীজ ও বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন খরচ বেশি হয়েছে, তাই লোকসানের আশঙ্কা চাষিদের। বীজটা বেশি দামে কেনার কারণে এবার বারবার বন্যা এবং অনাবৃষ্টির কারণে আমাদের পেঁয়াজের ফলন হয় নাই। বিহারে পেঁয়াজ জন্মেছে, এটা তো খরচের টাকা উঠবে না। 1300 টাকা করে বিক্রি করলে তাও মনে করেন বিঘা বইতে 20,000 টাকা লস যাবে আমাদের। গত মৌসুমে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় চাষিরা ভালো দাম পেয়েছেন। এবার চাহিদা ভালো থাকায় লোকসান হবে না বলে মনে করেন কৃষি কর্মকর্তা। আগামীতে পেঁয়াজের কোনো সমস্যা হবে না। পেঁয়াজের জন্য সুষম সার প্রয়োগ করা এবং চাষিদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে যা যা প্রয়োজনীয়তা আছে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। চলতি বছর পাবনায় 9000 হেক্টর জমিতে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, পাবনা। দেশের বাইরের খবর। হোয়াইট হাউস ছেড়ে যেতে বরিয়া মেলানিয়া ট্রাম্প। স্থায়ী হতে চান ফ্লোরিডায়। স্বামী ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গী হবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নির্বাচনে পরাজয়ের পর বিয়ে বিচ্ছেদের যে গুঞ্জন ছড়িয়েছিল তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যাবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। কোনোভাবেই শেষ রক্ষা হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু এখনো ক্ষমতায় থাকার চেষ্টা ঠিকই চালিয়ে যাচ্ছেন 74 বছর বয়সী এই রিপাবলিকান নেতা। যদিও ট্রাম্পের সঙ্গে আর থাকছেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। My husband put the American people first. And now under this administration, and because of our amazing medical capabilities,
তিনি এরই মধ্যে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনে কেট বেনেটের এক লেখায় এমন তথ্যই উঠে এসেছে। হোয়াইট হাউস সংশ্লিষ্ট মেলানিয়ার ঘনিষ্ঠ একজন জানান, 50 বছর বয়সী স্লোভেনীয় আমেরিকান এই নারী আর ফার্স্ট লেডি থাকতে চান না। যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করে দিতে চান, দেখাশোনা করতে চান সন্তান। নিয়ম অনুযায়ী আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউস ত্যাগ করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প সহ তার সহযোগীদের। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মারে লাগো বাসভবনে থাকার পরিকল্পনা রয়েছে মেলানিয়ার। সেজন্য করা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। সেখানে ছেলে ব্যারনকে কোথায় পড়াশোনা করাবেন সে বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন তিনি। এর আগে ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদের খবর শোনা যায় মেলানিয়ার। তবে বিচ্ছেদ নাকি স্ত্রী হিসাবে ট্রাম্পের সঙ্গেই পরবর্তী সময় কাটাবেন সাবেক এই মডেল, তা সময়ই বলে দিবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্নের পদ্মা সেতুর অপেক্ষায় বাংলাদেশ। নদীর দুই পাড় জুড়ে দেবে 41তম স্প্যান, আর মাত্র কয়েক ঘন্টায় 3 বছরের অভাবনীয় যাত্রার অবসান হতে যাচ্ছে। ভাষাঞ্চলের উন্নত জীবন পেতে ক্যাম্প ছাড়তে আগ্রহী অনেক রোহিঙ্গা। প্রস্তুত সব সেবা সংস্থাও। স্বেচ্ছায় যেতে চাইলে এই তালিকা, বলছে প্রশাসন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।